আই হ্যাড অপারেশনাল ফ্রিডম আমার ছিল, এখানে কোনো হস্তক্ষেপ হয় নাই, কোনো ধরনের চাপ আমি অনুভব করি নাই কোনো মহল থেকে। এটা এটা নির্দ্বিধায় বলতে পারি। তবে আক্ষেপের বিষয় হলো যে তিনটা আইন আমরা যেটা সরকারের কাছে জমা দিয়েছি, বিভিন্ন কারণে সেগুলো বাস্তবায়ন হয়নি। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা অক্টোবর মাসে দিয়েছিলাম, যথেষ্ট সময় ছিল টু ডু দ্য কনসালটেশনস এন্ড এভরিথিং, কিন্তু সেটা করা হয় নাই এবং সেটা একটা ব্যর্থতাই বলবো। 2 নম্বর হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আইন এবং আমরা আশা করেছিলাম যে এই সরকার নির্মোহভাবে এটাকে বাস্তবায়ন করে যেতে পারবে, কিন্তু সেটা হয়নি। এটা খুবই অ্যাডভান্স স্টেজে আছে। এটা সেক্রেটারিয়েট কমিটিতে পাঠানো হয়েছে শেষ মুহূর্তে গতকাল, কিন্তু স্টুডেন্ট আজকে হয়তো লাস্ট ক্যাবিনেট মিটিং হবে। তো এটাও হলো না। আর আরো কিছু আইন আছে আমাদের, যেমন মানি লোন কোর্ট অ্যাক্ট আছে, অ্যামেন্ডমেন্ট, তারপরে ওগুলোকে আমাদেরকে পরবর্তী সরকার সবগুলোই, এগুলো বলবো যে অপূর্ণ রয়ে গেল। আমাদের এটা করে ফেলতে পারলে ভালো হতো, অবশ্যই ভালো হতো, আরো একটা সুদৃঢ় অবস্থানে থাকতে পারতাম আমরা। কিন্তু এগুলোকে নিয়ে আমাদের পরবর্তী সরকারের সাথে আলোচনা শুরু করতে হবে এবং আমরা আশা করব যে সরকারই আসুক না কেন, আর্থিক খাত নিয়ে তারা যে কথাগুলো বলেছেন ইলেকশনের সময় ম্যানিফেস্টোতে, যে কথাগুলো উল্লেখ আছে অনেক ক্ষেত্রে, সেগুলোকে যেন সম্মান দেখানো হয় এবং আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষা সরকারের মানে ডেলিভারি মেকানিজমের একটা বড় একটা সাফল্য হিসাবে যেন পরিগণিত হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করবে, সেটাই আমাদের আশাবাদ। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এখানে আমি যদি বলি মোটা দাগে, সংস্কারটা একটা প্রসেস, সংস্কারটা একদিনের ব্যাপার নয়। যেমন আমরা 6টা-7টা আইন প্রণয়ন করেছি বা ড্রাফট করেছি, তার মধ্যে 2টো বাস্তবায়ন হয়ে গেছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স এবং ডিপোজিট ইন্স্যুরেন্স। এই দুটোকে আমরা কার্যকরভাবে ব্যবহারও করে ফেলেছি অলরেডি রেজলিউশন, এই 5টা ব্যাংকের রেজলিউশন। আমাদের অন্য আইনগুলো যদি বাস্তবায়িত হতো তাহলে আমরা হয়তো আরেকটু আগিয়ে থাকতে পারতাম, কিন্তু এতগুলো আইন 1 বছরের মধ্যে করা, এখানে কিন্তু আমাদের সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এক্সপার্টিস নাই। আমাদের বিদেশি এক্সপার্টদের নিয়ে আসতে হয়েছে, তাদের সাথে কথা বলতে হয়েছে, তাদের সাথে কমিউনিকেশন করতে হয়েছে, বিভিন্ন সমঝোতায় আসতে হয়েছে, সব মিলিয়ে আবার দেশি স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতে হয়েছে, তাদের মতামত নিতে হয়েছে। সময় সাপেক্ষ ব্যাপার, চাইলেই একটা আইন খসড়া তৈরি করা যায় না। সাধারণত একটা আইন হয় 10 বছরে একবার, 20 বছরে একবার। আমরা 1 বছরে 7-8টা আইন নিয়ে যাচ্ছি এবং মেজর আইন সেগুলো প্রত্যেকটাই। তো সেই দিক থেকে বলবো যে আমরা চেষ্টা করেছি, সবগুলো আইন হয়তো পাশ হয় না, কিন্তু হবে, আমরা আশাবাদী। যে কোনো সরকার দেশের স্বার্থে, জাতির স্বার্থে এগুলো করবে বলে আমরা আশাবাদী। তো এটা হবে, এক সময় হয়তো একটু বেশি লাগবে, বেশি বলবো না আমি, কারণ এটা 15 মাসের কাজ নয়। আমরা যতদূর এগিয়েছি এই 6-7টা আইনকে ড্রাফট করে এই 15 মাসের মধ্যেই এটাকে বাজারে নিয়ে, এবং এটা তো একটা জিনিস না, আমাদেরকে তো এক্সচেঞ্জ রেট ম্যানেজ করতে হয়েছে, আমাকে $3.5-4 বিলিয়ন এরিয়ার পেমেন্ট করতে হয়েছে, আমাদেরকে তো IMF এর সাথে কন্টিনিউয়াসলি ফাইট করে যেতে হয়েছে। এগুলো তো অনগোয়িং আমাদের স্ট্রাগল, তার মধ্যে এই আইনগুলো প্রণয়ন করতে হয়েছে আমাদেরকে। আবার যদি বলেন যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর জন্য আমরা ছোট ছোট আরো কিছু পদক্ষেপ নিয়েছি, যেটা হয়তো কিছু কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তি বা গোষ্ঠী হয়তো খুশি নয়। আমরা বলেছি যে যদি প্রভিশনিং রিকোয়ারমেন্ট মিট করতে না পারে, যদি ক্যাপিটাল অ্যাডিকুয়েসিতে শর্টফল থাকে, ডিভিডেন্ড দিতে পারবে না। অনেকেই খুশি না, কিন্তু আমাদের তো কিছু আসে যায় না। আমাদের কথা হলো যে জনগণের স্বার্থেই হচ্ছে ব্যাংক পরিচালনা করা। যদি সেখানে আমরা লোন লস প্রভিশনিং মেটাতে না পারি, আমরা মালিক হিসাবে ডিভিডেন্ড নেওয়ার অধিকার আমাদের নাই। আমরা প্রভিশনিং পুরো রাখতে হবে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রাখতে হবে, তারপরে ইউ আর্ন দ্য ডিভিডেন্ড। কাজেই এই পজিশনে আমরা শক্ত অবস্থানে আছি। এখানে প্রচুর চাপ থাকে, কিন্তু সেটাকে আমরা ঠেকিয়ে রাখতে পেরেছি এখন পর্যন্ত।
আমি কি আইএমএফ এর মুখাপেক্ষী হয়ে থাকবো? না। আমাদের রিজার্ভ বিল্ডআপ কি আইএমএফ এর উপর ডিপেন্ডেন্ট? না। আমরা কিন্তু আইএমএফ কে ছাড়াই করতে পারছি এবং ব্যাপকভাবে করতে পারছি। আইএমএফ এর টাকা আসলেও যেটুকু হতো আইএমএফ এর প্রোগ্রাম অনুযায়ী তার চেয়ে আমরা বেশি করেছি। কারণ $4.5 বিলিয়ন আইএমএফ এর টোটাল যে 4.5 বছরের যে ডিসবার্সমেন্ট ছিল 4.7, আমরা এই মাসেই ওটা এক্সিড করে যাব। তাহলে কি বলছে? গত 7 মাসেই কিন্তু আমরা 4.7 এক্সিড করে যাচ্ছি, যেটা আইএমএফ আমাদেরকে 4.5 বছরে দিত, এখনো দেয়নি। তো এই জিনিসটা বুঝতে হবে, যেটা আমরা চাইলে পরে আমাদের নিজের হাতে নিজের ক্ষমতা রাখতে পারি। উই হ্যাভ দ্য পাওয়ার টু এম্পাওয়ার আওয়ারসেলভস। আমাদের কি ক্ষমতায়ন আমরাই করব, অন্যের মুখাপেক্ষী হয়ে ক্ষমতায়নের আমাদের প্রয়োজন নাই। এটা একটা জিনিস, সেলফ রিলায়েন্স। ইট হ্যাজ এ কস্ট। কস্টটা হচ্ছে যে আমার বাজারে কিছু টাকা চলে আসছে, কিন্তু কস্ট হিসেবে আমি দেখছি না। আমি দেখছি না এই জন্য যে এখানে ব্যক্তি খাতে এখন পর্যন্ত যে এমটির গ্রোথটা দেখছি, সেটা কিন্তু আমাদের যে নমিনাল জিডিপি গ্রোথ এবং ইনফ্লেশনের যে টার্গেট, এই দুটোর চাইতেও কম। আমার ইনফ্লেশনের টার্গেট হচ্ছে 7%, নমিনাল গ্রোথ হচ্ছে 5%। তাহলে তো 12.5 এমনি হয়ে যায়, 12.5 12.5 যদি আমি কম্পাউন্ডিং করি। সেই হিসেবে আমার ব্রড মানির গ্রোথ কত হচ্ছে? 11.5। তাহলে ইট ইজ টাইটার, ইট ইজ টাইট স্ট্যান্স কন্টিনিউ, বাট নট অ্যাজ টাইট অ্যাজ ইট ইউজ টু বি। সো ইট কিছুটা হলেও যেটা বাস্তবতা হচ্ছে যে আমরা কিছুটা ইজ আপ করছি উইদিন এ টাইটার ফ্রেমওয়ার্ক, মানে অতখানি টাইট নয় যতখানি আগে টাইট ছিল। এইভাবে আমি এটাকে ইন্টারপ্রেট করবো।